টিভিতে কিল ট্রাম্প হুমকি, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এমন একটি ছবি ও বার্তা প্রচার করা হয়েছে যাকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলামেলা হুমকি হিসেবে দেখছেন। এই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে তাদের দ্বিতীয় সরাসরি সতর্কবার্তা, ট্রাম্পের হাত কেটে দেব, আইআরজিসির হুমকি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার মোহসেন রাজৌরি প্রকাশ্যে বলেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত আর আঙুল কেটে দেব। যদি আমরা এগোই তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা হবে না। এখনই থামুন, পিছু হটুন, নইলে এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা একে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি দ্বিতীয় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। বার-আল-আগো কি সত্যি ইরানের রাডারে? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খবর অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবি দেখানো হয় যেখানে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে লেখা ছিল, এইবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইবার তাকে অনেকেই সরাসরি ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ইরান কি এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান, এমনকি মার-আল-আগো পর্যন্ত ভাবনায় রাখছে? হোয়াইট হাউসের প্রথম প্রতিক্রিয়া। এই ঘটনার পর সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি বিষয়টি নিজে দেখিনি, আমরা এটি যাচাই করব এবং প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলবো। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা খুব কাছাকাছি ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, অনেক খবরই এসেছে অজ্ঞাত সূত্র থেকে। আসলে প্রেসিডেন্ট কি করবেন সেটা কেবল প্রেসিডেন্ট নিজেই জানেন। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সব অপশন এখনও টেবিলে আছে। কেন সবাই এখন যুদ্ধ চায় না? খেয়াল করার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র কিছু আরব দেশ ট্রাম্পকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেছে। কারণ ইরানে বড় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে, তেল ও গ্যাসের দাম ভয়াবহভাবে বাড়তে পারে, হরমুজ প্রণালী ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় কথা, একটি যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই শক্ত বার্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউই হয়তো যুদ্ধ চায় না। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে, বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে, এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন, হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে, এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন
সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিংয়ের পর ট্রাম্প বললেন, ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে, নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে, তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল, সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায়, মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে, আমাদের দিকে তাকানোর চোখটাই উপড়ে ফেলবো। কোনো সিনেমার সংলাপ না, এটা এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির শীর্ষ কমান্ডারের মুখ থেকে। ইরানের আইআরজিসি স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরানের সেনাবাহিনী এখন ফুল রেডি। কেউ যদি ভুল করে ইরানের ওপর হামলার চিন্তা করে, তাহলে তার জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কারামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সর্বোচ্চ পর্যায়ে। স্থল, আকাশ, সাইবার সব দিকেই প্রস্তুতি চলছে। প্রতিদিন নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে, যেন নতুন ধরনের হুমকি এলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইব্রিড ওয়ার। কারামির দাবি অনুযায়ী ইরান এখন শুধু সামরিক যুদ্ধের মুখে নয়,
তারা লড়ছে একসাথে অনেকগুলো ফ্রন্টে: অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাইবার হামলা, নিরাপত্তা হুমকি। অর্থাৎ এটা বন্দুক বনাম বন্দুকের লড়াই না, এটা পুরো সিস্টেম ভেঙে দেওয়ার যুদ্ধ। তবুও কারামি বলছেন, ইরানের নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে দেশের গভীর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে তার সেই বিখ্যাত হুঁশিয়ারি যে চোখ আমাদের ভূমির দিকে লোভ করে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে শুধু স্থলবাহিনী নয়, আকাশ থেকে হুঁশিয়ারি এসেছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন, যদি কেউ ইরানের জনগণের উপর হামলা চালায় তাহলে জবাব হবে নির্ণায়ক ও বিধ্বংসী। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। মুসাভির দাবি অনুযায়ী সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে আরও বেড়েছে। মানে যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। এর আগেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছিলেন, ইরানের হাতে এমন কিছু চমক আছে যেগুলো হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলা হলে শুধু হামলাকারী দেশই নয়, যারা সেই হামলায় সহযোগিতা করবে তাদের ঘাঁটি, স্বার্থ সবই বৈধ লক্ষ্যবস্তু হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় সেল চালু করেছে। উদ্দেশ্য মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে প্রতিরক্ষা জোরদার করা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না। এমনকি আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের 14 জানুয়ারির মধ্যে সরে যেতে বলা হয়। প্রতিরক্ষা জোরদার করা হয়েছে, হামলার অপশন টেবিলেই আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে আগুন। একদিকে ইরান বলছে আমরা প্রস্তুত, ভয় পাই না, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে দেখি কি হয়। ইরানের পরিস্থিতি এখন সত্যি ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গুলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে, এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায়, এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা।
ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না। অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে, যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়েও এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে। অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে, অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির
বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে ৮৬ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে, আর এতে ইরানের সাইবার ক্যাপাবিলিটি সত্যিই চমক দেখাচ্ছে। ইরান লিঙ্কড হ্যাকিং গ্রুপ হান্দালা দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তজাচির ব্রাভারম্যানের আইফোন হ্যাক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকের ঘটনা নয়। ২৮ ডিসেম্বর ২০২৫ হান্দালা গ্রুপ এক্সে পোস্ট করে বলেছে, তারা ব্রাভারম্যানের আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাক করেছে। ব্রাভারম্যান তো নেতানিয়াহুর সবচেয়ে কাছের লোক, গেটকিপার, যিনি প্রধানমন্ত্রীর অফিসের সব সিক্রেট কন্ট্রোল করেন। হ্যাকাররা বলছে, তাদের হাতে এনক্রিপ্টেড চ্যাট, ভিডিও, হিডেন ডিলস, করাপশনের প্রমাণ, অ্যাবিউজ অফ পাওয়ার সব আছে। তারা এটাকে বিবি গেট অপারেশন বলে নাম দিয়েছে, যা নেতানিয়াহুর ইনার সার্কেলের কাতার গেট স্ক্যান্ডালের সাথে জড়িত। ইতিমধ্যে কিছু ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ছবি লিক করেছে যেখানে ব্রাভারম্যানের ট্রাম্প বাইডেনের সাথে ছবি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে, কোনো ব্রিচ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, ইসরায়েলের লিডারশিপের প্যানিক ছড়ানো। হান্দালা গ্রুপ কারা? রিসার্চাররা বলছেন, এটা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের সাথে লিঙ্কড। এর আগে তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন হ্যাক করেছে। আরও অনেক ইসরায়েলি ইনস্টিটিউশন টার্গেট করেছে। এটা ইরানের সাইবার ডিফেন্সের অংশ, যেখানে তারা শত্রুর দুর্বলতা এক্সপোজ করে। ইরান সাইবার হামলার মাধ্যমে শত্রুকে যেন বলছে, তোমার সিকিউরিটি কোনো কাজের নয়। এই সাইবার অ্যাটাকটা নতুন ব্যাটলফিল্ড খুলে দিয়েছে স্মার্টফোনের ভেতরে। ইসরায়েল তো ভয় পাচ্ছে, কারণ তাদের লিডারদের সিক্রেট এক্সপোজ হলে পলিটিক্যাল স্টর্ম হবে। কাতার গেট স্ক্যান্ডালে নেতানিয়াহুর এইডরা একিউজড, আর এখন এই লিক সেটাকে ওপেনাইজ করছে। ইরান দেখাচ্ছে যে তারা শুধু মিসাইল নয়, সাইবারেও অ্যাডভান্সড। এটা ডিটারেন্স, শত্রুকে বলছে আক্রমণ করলে তোমারও দুর্বলতা বের হয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের এই স্ট্র্যাটেজি স্মার্ট আর সাহসী। এর মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। এটি ইরাকের সাথে ১৯৮০-এর যুদ্ধের চেয়েও জটিল, কারণ এখন অর্থনৈতিক, পলিটিক্যাল, কালচারাল, সিকিউরিটি সব ফ্রন্টে চাপ। জুন মাসে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরে। অবশেষে কি সবুজ সংকেত দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ইসরায়েলের মাথায়। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক এমন তথ্য সামনে আসছে যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এক নতুন, আরও বিপজ্জনক ধাপে ঢুকে পড়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক বোমা তৈরি করা খুব
কঠিন কিছু নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও এটা সহজ। এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলতে। কেন? কারণ এতদিন ধরে ইরান বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু এখন যদি প্রকাশ্যে বলা হয় বোমা বানানো সহজ, তাহলে সন্দেহ আরও গভীর হয়। এর মধ্যেই ইতালির একটি গবেষণা সংস্থা দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসেই খামেনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই তথ্য পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশ করে। এখানে বড় প্রশ্ন হলো খামেনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেবেন? কারণটা খুঁজতে গেলে আমাদের যেতে হবে জুন মাসের সেই 12 দিনের যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি নাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর ইরানের ভেতরে, বিশেষ করে আইআরজিসি বা রিভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিনের দাবি আরও জোরালোভাবে তুলেছেন ইরানের নিজের পারমাণবিক অস্ত্র দরকার। এতদিন খামেনি এই বিষয়ে বাধা দিয়ে এসেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নাকি তার অবস্থান বদলে দিয়েছে, এমনটাই দাবি করছে ওই গবেষণা সংস্থা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, না। গ্রসির মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অক্ষত রয়েছে, আর সেটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। তার ভাষায় ইরানের কাছে থাকা অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদেই আছে, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন আসে, ইউরেনিয়াম গেল কোথায়? গ্রসি পরিষ্কার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি 1 বা 2টি স্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এমনকি রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনাও চলছে। মানে দাঁড়াচ্ছে, একাধিক স্থাপনায় হামলা করলে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এর মধ্যেই ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা বলছে তাদের প্রকৃত মিসাইল শক্তির পুরোটা এখনও প্রকাশই করা হয়নি। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, ইরানি ফাতা মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড সিস্টেমও নাকি এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কোনো এলোমেলো হামলা নয়। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি 9.23 বিলিয়ন ডলার বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতেই এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন।
এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $9.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়। কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি।